আমার নাম আমার নাম আবু জামিল ফয়সাল এবং আমি একজন চিকিৎসক, জনস্বাস্থ্যের কাজ করি। আমি HNO হেলথ অ্যান্ড নিউট্রিশন অর্গানাইজেশন, এই একটা অর্গানাইজেশন যেটার আমি চেয়ারম্যান, এবং এই অর্গানাইজেশন হেলথ এবং নিউট্রিশন নিয়ে অনেক কাজ করে। আমি ফাঁকে ফাঁকে সেসব কাজের কথাও তোমাদেরকে সবাইকে জানাবো। HNO আজকে যে অনুষ্ঠানটা, যে আলোচনাটা ডিজাইন করা হয়েছে, সেটা হলো আমরা একজন স্পিকারকে নিয়ে আসছি যে নাকি এই মুহূর্তে সে সুইডেনে অবস্থান করছে। তো বাংলাদেশে পড়াশোনা করে সে সুইডেন পর্যন্ত গেল এবং তারপরে সে একটা স্কলারশিপ নিয়ে সুইডেনে গেছে। তো এই যে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের যে পথ, এই পথটা সম্পর্কে শুনবো। এবং আমাদের উদ্দেশ্য হলো এই অনুষ্ঠানটা, এই আলোচনাটা করার উদ্দেশ্যটা হলো যে আমরা এই গল্পটা শোনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারবো যে যারা নাকি বিদেশ যেতে চায় বা যাদের নাকি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য বাংলাদেশের থেকে বের হয়ে যেতে চায়, তারা কি কি করবে। এইখানে আজকে আমাদের অনুষ্ঠানের যে বক্তা মোহাম্মদ হামিদ আল মুক্তাদির, সে কিছুক্ষণের মধ্যেই সে কথা শুরু করবে। আমি প্রথম 1-2 মিনিট কথা বলে নিচ্ছি। আমরা হামিদ আল মুক্তাদির কাছে যাওয়ার আগে আমরা চট করে একটুখানি পরিচিত হয়ে যাব। আমাদের এখানে 14 জন আছে। পরিচিত হওয়ার শুরুতে আমি তো আমার নাম এবং আমি চিকিৎসক পেশায়, জনস্বাস্থ্যের কাজ করি, পড়াশোনা করাই, আমি শিক্ষকতা করি। আর HNO তে যে সব রিসার্চ এবং ট্রেনিং হয় ওইগুলা সম্পর্কে তদারকি করি। আমি একজন একজন করে তোমাদের ক্যামেরাটা অন করে মিউট করে একটু কথা বলতে হবে। হ্যাঁ, কথা বলতে শুরু করো। একজন HNOর তরফ থেকে কে জয়েন করছে, সে কি কথা বলতে পারবে? দেখা যাচ্ছে সে, আচ্ছা, আরিফা ফারজানা তানহা, তোমার মাইক্রোফোনটা আনমিউট করো এবং ক্যামেরাটা অন করে তুমি কথা বলতে পারো। আমাকে কি শোনা যাচ্ছে? ইমরান? আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে লামিয়ার এই যে স্পিকার থেকে যে কথা বললো, সে তার পরিচয়টা দিয়ে দেখ। আসসালামু আলাইকুম, আমি শামসুন নাহার খানম লামিয়া। আমি কাউন্টি নিউট্রিশন থেকে গ্রাজুয়েশন শেষ করেছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ লামিয়া। আমাদের আজকে আর পরে কৌশিক মজুমদার। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আমি কৌশিক মজুমদার। আমি স্যার চট্টগ্রাম মেডিকেল কলেজে 5ম বর্ষে পড়াশোনা করছি। বাহ, ভেরি গুড, ভেরি গুড। সাবিহা ফরাসি, বলো। আসসালামু আলাইকুম স্যার, আমি উম্মে সাবিহা ফার্সি, ফুড অ্যান্ড নিউট্রিশন থেকে মাস্টার্স কমপ্লিট করেছি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স এই ইনস্টিটিউট থেকে। ভেরি গুড, ভেরি গুড। মোকাররম হোসেন সুরিদ। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ মোকাররম হোসেন সুরিদ। স্যার, আমি ঢাকা ভার্সিটি থেকে বিএসসি নার্সিং করেছি। তারপর এখন একটা ইন্টারন্যাশনাল এনজিওতে কাজ করতেছি কক্সবাজার, আর পাশাপাশি নর্থ সাউথ থেকে মাস্টার্স অফ পাবলিক করছে আজকে আর কি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। নাজনীন আরা। আসসালামু আলাইকুম স্যার, আমি
ডেন্টাল সার্জন। আর এখন আমি মাস্টার্স অফ পাবলিক হেলথ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ইউনিভার্সিটিতে করছি। ও আচ্ছা, বিইউপিতে। ভেরি গুড, ভেরি গুড। নাজমুন নাহার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার হাফসা। আমি ফুড এন্ড নিউট্রিশনের সেক্টরে না, অ্যাকচুয়ালি আমি পড়ছি ইসলামিক ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে অনার্স লাস্ট ইয়ার। আচ্ছা, না শিওর, মানে এখানে আমরা তো সেটাই আমাদের প্রত্যাশা যে বিভিন্ন ডিসিপ্লিনের ছেলে মেয়েরা এই আমাদের এই সেশনগুলো অ্যাটেন্ড করবে। আমরা কিন্তু রেগুলারলি সেশন করব। আজকে একটা আমরা মানে দেখতে চাচ্ছি যে কিরকম হয়। আচ্ছা, ইমরান। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। ব্যাচেলর অফ পাবলিক হেলথ ইন এনভায়রনমেন্ট এন্ড হেলথ এন্ড সেফটি থেকে পাশ করলাম। এখন বর্তমানে একটা ফুড কোম্পানিতে জব করছি। আচ্ছা, ভেরি গুড। রওশন বিনতে হাবিব। আসসালামু আলাইকুম স্যার, আমি রওশন বিনতে হাবিব, গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে 4th ইয়ার ফাইনাল মাত্র দিলাম, এখন রেজাল্টের অপেক্ষায় আছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। আমি এইচএনওর তরফ থেকে মানে এখানে লগ ইন করছে, কিন্তু কেউ কি কথা বলবে এইচএনওর তরফ থেকে? স্যার প্রান্ত আছে, প্রান্তর কাছ থেকে শুনতে পারেন। ও আচ্ছা, প্রান্ত। হ্যাঁ, প্রান্তর নাম দেখা যাচ্ছে না। আচ্ছা, প্রান্ত বলো। প্রান্ত কিন্তু এখানে এখন লগ ইন করা নাই। আর তুমি যে কথা বললা, কে তাসনিমা কথা বলছো তুমি, তোমার? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, আমি নিউট্রিশনিস্ট তাসনিমা হক। আমি এইচএনও তে আছি চিফ নিউট্রিশনিস্ট হিসাবে, সাথে ট্রেনিং কোঅর্ডিনেটর হিসাবে। আর আজকের প্রোগ্রামটাতে স্যারের সাথে আছি, শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো এবং একদম শেষে যে আমি কথা বলবো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও আচ্ছা, আরিফা, হ্যাঁ বলো। স্যার আপনি মনে হয় আমাকে ডেকেছেন, আমি শুনতে পাইনি। আসসালামু আলাইকুম সবাইকে, আমি আরিফা ফারজানা। বর্তমানে হচ্ছে আমি হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশনে অ্যাজ এ রিসার্চ অফিসার নিউট্রিশন হিসেবে আছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। এর মধ্যে আরো লোকজন যখন জয়েন করবে তখন আমরা ডেফিনেটলি আমরা পরিচয় করে দিব। মানে 50 সেকেন্ড 1 মিনিটের মধ্যে পরিচয় করানোর চেষ্টা করব। এরই মধ্যে জয়েন করছে মোহাম্মদ নিয়ামুল ওয়াকিল। তোমার পরিচয়টা দাও ওয়াকিল। আচ্ছা, ওকে। আর যেহেতু আরো একজন জয়েন করতেছে কিন্তু কোনো তাদের মাইক্রোফোন লাগে নাই, আইফোন দিয়ে কে জয়েন করছে তার পরিচয়টা দিবা? আইফোন, ওয়াকিল দুইজন জয়েন করলো কিন্তু কথা বলছে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তো বলো তোমার পরিচয়টা দাও চটপট। স্যার আমি হচ্ছে মোহাম্মদ নিয়ামুল ওয়াকিল, বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নিউট্রিশন এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট 4th ইয়ারে পড়ছি। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের আমাদের এই আলোচনা সভার যে নাকি মূল বক্তা, আমি তাকে এখন আমন্ত্রণ জানাবো, মোহাম্মদ হামিদ আল মুক্তাদির। মুক্তাদির, তুমি প্রথমে তোমার পরিচয়টা দাও 2-3 মিনিটে। তুমি কি পড়াশোনা করছো, তারপরে এখন ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে গেলা। তুমি যদি তোমার পরিচয় এখন মানে তোমার পরিচয় পর্ব আলোচনার পরে শুরু করবা। হ্যাঁ বলো। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন। আমি মোহাম্মদ হামিদ আল মুক্তাদির। আমি 2018 সালে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স এই ডিপার্টমেন্ট থেকে ব্যাচেলর কমপ্লিট করি। এন্ড দেন আমি AIUB আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, ওখান থেকে
মাস্টার্স ইন পাবলিক হেলথ মাস্টার্স কমপ্লিট করি, অ্যান্ড দেন 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি রোহিঙ্গা রেসপন্সে নিউট্রিশন ডিপার্টমেন্ট বা নিউট্রিশন সেক্টরে আমি কাজ করেছি। সেন্টার সুপারভাইজার, প্রজেক্ট অফিসার, নানান পদে মোটামুটি 4.5 বছর কাজ করে দেন ভেরি রিসেন্টলি 2022 সালের অগাস্টে আমি কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড থেকে পার্টনারশিপ কোঅর্ডিনেটর এই পজিশন থেকে রিজাইন নিয়ে দেন এই বাইরে পড়াশোনা করতে আসি। সো এটা ছিল আর কি শর্ট পরিচয়। আমি মোটামুটি ব্যাচেলর কমপ্লিট করার পরেও 4.5 বছর দেশে জব করেছি, পাশাপাশি কিছু টুকটাক ছোটখাটো রিসার্চে কাজ করার সুযোগ হয়েছিল, সেগুলো কমপ্লিট করে দেন এখন হায়ার স্টাডিজের জন্য পড়তে আসছি। ভেরি গুড। মুক্তাদি, তুমি একটু দম নাও, আমি আরো 2-1 যে জয়েন করছে তাদেরকে দেখি যারা যদি পরিচয় দিতে পারে। রোজা, আনমিউট করতে হবে, আনমিউট করে কথা বলতে হবে, পরিচয়টা দিতে হবে। মানে এখন বেশ অনেকজন জয়েন করছে, আইফোন দিয়ে একটাকে জয়েন করছে, তাকে আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনাটা চালায় যাই। মুক্তাদি, তুমি যে এখন ওই ক্যারোলিনস্কা ইনস্টিটিউট অফ সুইডেনে তুমি পড়াশোনা করছো এবং তুমি এরাসমাস স্কলারশিপ নিয়ে আসছো 2022-এ। তুমি এখন আমাদেরকে একটু বলো যে তুমি কি কি করছো এর মধ্যে। তুমি চাকরি করছো, এটা তো তুমি বলছোই, পড়াশোনা শেষ করে চাকরি করছো এবং রোহিঙ্গা রিফিউজি ইয়েতে চাকরি করছো, অনেক জায়গায় চাকরি করছো, কিন্তু এই বাইরে আসার জন্য এবং বিদেশে পড়াশোনা করার জন্য তুমি কি কি জিনিস করছো, এইটা যদি একটু ডিসক্রাইব করো তাহলে আমাদের যারা শুনছে তারা হয়তোবা মানে তাদের মনের মধ্যে অনেক কিছুই মানে অ্যাটলিস্ট তোমার এক্সপেরিয়েন্সটা নিতে পারবে। আর যদি কোনো প্রশ্ন থাকে আমরা কিন্তু প্রশ্ন একদম শেষে গিয়ে নিব, আইদার প্রশ্ন হাত তুলে প্রশ্ন করা যেতে পারে, আর না হলে চ্যাট বক্সে লিখলে সেটা মুক্তাদিরও দেখতে পাবে, আমিও দেখতে পাবো, আমরা প্রশ্নের উত্তর দিব। এখন তুমি বলো মুক্তাদির যে তুমি বাইরে আসার জন্য তুমি কি কি করলা এবং স্কলারশিপ পাওয়ার জন্য কি কি করলা, কি কি চেষ্টা করছো, কোথায় কোথায় লেখালেখি করছো ইত্যাদি, এগুলো বলো। আমি এখন আমারটা ভিডিওটাকে বন্ধ করে দিচ্ছি। ধন্যবাদ স্যার। আসলে আমি বাইরে পড়তে আসা নিয়ে যদি হিস্ট্রিটা বলতে হয় বা জার্নিটা বলতে হয়, আমি একটু পেছন দিক থেকে আসি। আমি যখন আসলে বাইরে পড়তে যাওয়ার আগ্রহটা কখন আসে, তো আমার এখনো ক্লিয়ারলি মনে আছে আমরা যখন 2013 সালে ফার্স্ট ব্যাচেলরের ক্লাসের দিকে যাই, তো খুব সম্ভবত ফার্স্ট ক্লাস করার সময় আমাদের তখনকার ডিপার্টমেন্টের যিনি তৎকালীন চেয়ারম্যান স্যার ছিলেন, ওনার ক্লাসে উনি আমাদের জিজ্ঞাসা করছিলেন আর কি যে যেহেতু ব্যাচেলর শুরু করছো তো তোমাদের ফিউচার প্ল্যানটা কি। তো আমি এখনো ক্লিয়ারলি মনে করতে পারি যে আমরা খুব সম্ভবত 4 জন ফ্রেন্ড যারা হাত তুলেছিলেন যে স্যার আমরা দেশের বাইরে মাস্টার্স করতে যেতে চাই। সো বেসিক্যালি বাইরে পড়তে আসা বা হায়ার স্টাডিজ নিয়ে বাইরে পড়তে আসা নিয়ে ওই বাসনাটা বেসিক্যালি ওদিন থেকেই জন্মটা নেয়, এবং ওখান থেকেই মূলত বলা যায় যে আমার প্রিপারেশনের স্টার্টটা ওখান থেকে হয়। আর এখানে একটা কথা বলে রাখি যে ট্রেডিশনালি মানে আই মিন ব্যাচেলরে পড়ার পরে কিন্তু আমাদের অনেকেরই ক্যারিয়ার গোলটা বিভিন্ন দিকে বিভিন্ন ডাইমেনশনে চলে যায়। কেউ কেউ বিসিএস এর জন্য ট্রাই করছেন, হুইচ ইজ ভেরি গুড, এবং হচ্ছে কেউ কেউ প্রাইভেট জবে ট্রাই করেন। বাট টু বি ভেরি অনেস্ট, আমাকে কখনোই সরকারি চাকরি কেন জানি টানতো না। বাট আমার কাছে একটা জিনিসই ভালো লাগতো যে বাইরে পড়তে যাবো, একটু অ্যাডভেঞ্চার ফিল্ডে থাকবো, এইটাই খুব বেশি টানতো। সো ওটা নিয়ে তখনই আসলে ডিসকাশনটা হয় স্যারদের সাথে, এন্ড দেন আস্তে আস্তে হচ্ছে আমি ট্র্যাক গুলো ধরার ট্রাই করি। বাট ইউনো লাইক হচ্ছে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির ছেলে ছিলাম, সো খুবই স্বাভাবিকভাবে হচ্ছে থার্ড ইয়ার ফাইনাল ইয়ার আসলে বাইরে যাওয়ার পড়তে যাওয়ার ব্যাপারটা থেকে ফ্যামিলি হাল ধরার ব্যাপারটা হচ্ছে একটু মাথায় কাজ করা শুরু করে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যার কারণে যখন আসলে হায়ার স্টাডিজ এর জন্য একদম পিক আওয়ারে গিয়ে আমার মানে ফোর্স দেওয়া দরকার ছিল, ওই সময় আমি দিতে পারি নাই, বিকজ তখন আসলে ফ্যামিলি ধরা বা হচ্ছে এই ব্যাপারগুলো কাজ করতে থাকে। দেন আমি ব্যাচেলর শেষ করে খুব দ্রুতই ট্রাই করেছিলাম জব ফিল্ডে চলে আসার জন্য, একটু স্ট্যাবিলিটি নেওয়ার জন্য। সো যখন অলমোস্ট 3 বছর চাকরি বাকরি করলাম, দেন ভাবলাম যে না আসলে
এখন বোধ হয় একটু স্ট্যাবিলিটি আসছে, আমি হয়তোবা এখন বাইরে যাওয়ার জন্য ট্রাই করতে পারি। সো যেটা ভাবা তখন থেকে আসলে 2021 সালে বেসিক্যালি হচ্ছে আবার মাথায় এন্ট্রি করা শুরু করে যে না বাইরে পড়তে যেতে চাই। তো তখন থেকে আসলে আবার একটু ঘাটাঘাটি করা, ইনফরমেশন নেওয়া, গুগলে সার্চ করা। আর এখানে একটা কথা বলে রাখি, যেহেতু আমরা আমাদের ডিপার্টমেন্টে, আমি ব্যাচেলরের ডিপার্টমেন্টে আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম, সো আমরা মাত্র একটা ব্যাচকে আমাদের সিনিয়র ব্যাচ পেয়েছি। এবং আমাদের সিনিয়র ব্যাচ থেকে আমার জানা মতে এখন পর্যন্ত কেউ দেশের বাইরে পড়তে যাননি, বাট আমাদের জুনিয়র ব্যাচে অনেকেই গিয়েছেন। সো যার কারণে সরাসরি কারো কাছ থেকে নিজের ফিল্ডের এনভায়রনমেন্ট জানা, নিজের ফিল্ডের সেক্টর গুলো বুঝে ওঠা, এটা একটু টাফ ছিল। ইভেন হায়ার স্টাডিজের জন্য গেলেও আসলে কোন কোন জায়গায় আমি অ্যাপ্লাই করলে কিরকম একসেপ্টেন্স আসতে পারে, এই ব্যাপারেও অতটা ইনফরমেশন তখন আমার ছিল না। তো যার কারণে নিজে নিজে ঘাটাঘাটি করতে থাকলাম, মোটামুটি একটা এক্সেল ফাইল রেডি করতে থাকলাম যে প্রিরিকুইজিটিস গুলো কি কি, রিকুইজিশনস গুলো কি কি, রিকোয়ারমেন্টস গুলো কি কি। এগুলো করতে করতে একটা পর্যায়ে গিয়ে যখন মোটামুটি বুঝলাম যে না আমি এখন অ্যাপ্লাই করতে পারি, সেটা চিন্তা ভাবনা করে 2022 সালের এপ্রিল থেকে একদম মানে মনস্থির করে হচ্ছে বাইরে যাওয়ার জন্য অ্যাপ্লাই করা শুরু করি। এবং আপনারা হয়তো জানেন যে আমি ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ নিয়ে এসেছি। সো ইরাসমাসে অ্যাটলিস্ট একজন স্টুডেন্টকে দুটো ইউনিভার্সিটি বা দুটো কান্ট্রিতে পড়াশোনা কমপ্লিট করতে হয়। সো আমিও ইরাসমাস এরকম প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করি, যেখানে আমি মোট 3টা প্রোগ্রামে অ্যাপ্লাই করেছিলাম: ইউরো পাবলিক হেলথ, and then নোহা হিউম্যানিটেরিয়ান অ্যাকশন, এন্ড হচ্ছে পাবলিক হেলথ এন্ড ডিজাস্টার্স। সো বাকি দুটো প্রোগ্রাম থেকে আমি সেলফ ফান্ডিং এ পড়ার অফার পেয়েছিলাম, বাট পাবলিক হেলথ ইন ডিজাস্টার্স এই প্রোগ্রাম থেকে স্কলারশিপ অফার পাই। সো ওখানে দেন একসেপ্ট করে চলে আসি। সো ফার্স্টে আমার কান্ট্রি ছিল স্পেন। আমি 2022 সালে সেপ্টেম্বর 10 তারিখ দেশ থেকে আসি। সো সেপ্টেম্বর 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ পর্যন্ত এই সময়টা আমি স্পেনে ছিলাম। দেন মার্চের 1 তারিখে সুইডেনে আসি কারোলিনস্কা ইনস্টিটিউট। এবং আপনারা সবাই জানেন যে পাবলিক হেলথ এবং নিউট্রিশন বা মেডিকেল সায়েন্সের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ইউনিভার্সিটিস গুলোর মধ্যে একটা হচ্ছে কারোলিনস্কা ইনস্টিটিউট, এবং গ্লোবাল র্যাঙ্কিং এ খুব সম্ভবত তারা 6th পজিশনে আছেন এবং ইউরোপের মধ্যে হচ্ছে ফার্স্ট। সো এই আর কি, এটা ছিল মোটামুটি আমার জার্নিটা। তো আলহামদুলিল্লাহ মানে ভালোই আছি আলহামদুলিল্লাহ। এখানে পড়াশোনা করছি, ইউরোপিয়ান এডুকেশন সিস্টেমের সাথে ইন্ট্রোডিউস হওয়ার সুযোগ হয়েছে, অনেক কিছু জানছি অনেক, এবং আমার এক্সপিরিয়েন্স আমার নলেজ থেকে এখানে কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছি, which is very good এবং which is very proud for me. ভেরি গুড। মুক্তাদি, তুমি খুবই চমৎকার বলছো যে মানে তোমারটাকে যদি সামারাইজ করি যে ইনফরমেশন কালেকশনটা খুবই দরকার। বিভিন্ন এখন তো ইনফরমেশন কালেকশন করতে তোমার তো বেশি কিছু করতে হয় না, গুগলে দিয়ে সার্চ করলেই সবকিছু পাওয়া যায়। আমি এই ক্ষেত্রে আমার জীবনে যে আমি যখন নাকি এমপিএইচ করতে যাই 1988-এ আমি এমপিএইচ করি অ্যাটলান্টাতে, আমেরিকার অ্যাটলান্টাতে এমোরি ইউনিভার্সিটিতে। তো সেইখানে যাইতে আমার ওই চিঠি লিখে লিখে মেইল করতাম, চিঠি তখন কিন্তু এই ইয়েও আসে নাই, মানে কম্পিউটারও আসে নাই। আমার লাগছে, আমি 76-এ পাস করছি, আমি 78 থেকে বাইরে পড়াশোনা করার জন্য চেষ্টা শুরু করছি। 78 থেকে চেষ্টা করে এই চিঠি লেখালেখি আদান প্রদান করতে করতে 10 বছর লাগছে আমার ইনফরমেশন কালেকশন করে। এবং ইনফরমেশন কালেকশন, এবং তুমি যেটা বলছো যে স্কলারশিপেরও ইনফরমেশন কালেকশন করতে হয়, যে কোথায় খালি ভর্তি হলেই তো চলবে না, স্কলারশিপও লাগবে। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির তো এটা হলো একটা বড় ইয়ে, যে পড়াশোনা করতে আমাদের আগ্রহ আছে কিন্তু পয়সা না থাকলে তো পড়াশোনা করা যাবে না। তো যাই হোক, আমিও একই কাজটা দুইটা কাজই একসঙ্গে করি এবং আমি ভর্তি হই। তারপরে তখন ফোর্ড ফাউন্ডেশনের একটা স্কলারশিপ পেয়ে যাই এবং আমি তখন এই 10 বছর যাবত চিঠি লেখালেখি করছি। এবং আমার তখন বিয়ে হয়ে গেছে। তো আমার মিসেস বলতো যে তুমি তোমার বেতন যা পাও তখন তো এই পয়সা দিয়েই আমার মানে সব এই খালি ডাক পিয়নের পিছনেই সব মানে খরচ করছি। যাই হোক, এটা কিন্তু সবার বেলাতেই যে ইনফরমেশন গ্যাদার করতে হবে ফর গেটিং অ্যাডমিশন, and then also information gather করতে হবে where to get the scholarship, তারপরে অ্যাপ্লাই করা।
এবং তুমিও অ্যাপ্লাই করছো, আমিও এরকম অ্যাপ্লাই করি। তো যাই হোক, তারপরে তুমি বলছো যে তারপরে তুমি স্পেনে যাও, স্পেন থেকে তারপরে তুমি সুইডেনে আসছো, খুবই ভালো। আমরা কিন্তু তোমার জন্য প্রশ্ন আছে, প্রশ্ন আমরা করব, আমিও প্রশ্ন করব, এবং যারা শুনছে, যারা নাকি লাইভ দেখতে পাচ্ছে, তারাও হয়তো বা প্রশ্ন পাঠাই দিতে পারে। আমি এখন তোমাকে জিজ্ঞেস করব যে তোমার এই যে এই পর্যন্ত যে আসলা, তুমি এখন পড়াশোনা করছো, কি কি চ্যালেঞ্জ ফেস করছো? মানে মানে এইখানে আসার জন্য, তোমার অ্যাপ্লাই করার জন্য, স্কলারশিপ পাওয়ার জন্য, সার্চ করার জন্য, হোয়াট আর দি চ্যালেঞ্জেস দ্যাট ইউ হ্যাভ টু ফেস, এবং সেই চ্যালেঞ্জগুলো কিভাবে অতিক্রম করলা এবং তারপরে তুমি সামনের দিকে আগায় যাচ্ছ, তুমি যদি এখন সেই সম্পর্কে। ওকে, থ্যাংক ইউ স্যার। আসলে শুধু আমার জন্য চ্যালেঞ্জ না, আমি যেটা মনে করি যে বাংলাদেশ থেকে আমরা যারাই অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি, আমরা সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা ফেস করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাদারিং করার ক্ষেত্রে। বিকজ আমরা ইভেন আমি এখন যেটা ফিল করছি, সুইডেনে পড়াশোনা করছি বা স্পেনেও একটা সেশন কাটিয়েছি, ওখানে বিভিন্ন প্রান্তের স্টুডেন্টরা ছিলেন। ইভেন আমাদের এখন সুইডেনে স্কলারশিপে আমরা যারা পড়ছি, তাদের পাশাপাশি যারা ফ্রি স্ট্যান্ডিং বা যারা পেমেন্ট দিয়ে পড়াশোনা করছেন টিউশন ফি দিয়ে, তাদেরও একটা বেশ বড় ধরনের একটা পার্সেন্টেজ আছে। সো এবং বিভিন্ন প্রান্ত থেকে, নট অনলি যে ইউরোপিয়ানরাই পড়াশোনা করছে, বাট অলসো লাইক আমরা এশিয়ান থেকে এসেছি, তারপরে হচ্ছে ল্যাটিন আমেরিকা থেকে স্টুডেন্টরা আছে, ইউএসএ থেকে আসছে। সো আমার যেটা এখন বর্তমানে ফিল হয় কি, যে আমরা বাংলাদেশ থেকে যারাই যাচ্ছি না কেন, তারা এবং আমরা যারা বাংলাদেশের স্টুডেন্ট আছে, আমরা মনে করি যে আমরা হয়তোবা তাদের থেকে একটু পিছিয়ে আছি। এটা ঠিক যে আমরা তাদের দিক থেকে কিছুটা পিছিয়ে আছি, বাট এটা আমাদের নলেজের ক্ষেত্রে বা আমাদের এক্সপেরিয়েন্স বা হচ্ছে আমাদের এক্সপার্টাইজের ক্ষেত্রে কিন্তু না। আমরা মূলত পিছিয়ে আছি হচ্ছে ইনফরমেশনের ক্ষেত্রে। ওরা ইনফরমেশনে আমাদের থেকে অনেক বেশি অ্যাডভান্স, এবং এই অ্যাডভান্স হওয়ার কারণেই কিন্তু বেসিক্যালি হচ্ছে ওরা এই অপরচুনিটিস গুলো খুব বেশি তাড়াতাড়ি পিক করতে পারে রেদার দেন বাংলাদেশি বা আমরা যারা এই অঞ্চলের মানুষজন আছি। সো আমিও বেসিক্যালি এই ইনফরমেশন গ্যাপটাকে খুব বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে পেয়েছিলাম। কারণ আমি ইভেন সত্যি কথা বলতে 2021 সালের এপ্রিল মের আগ পর্যন্ত কিন্তু আমি ইরাসমাসের কথা জানতাম না, টু বি ভেরি অনেস্ট। আমার এক কলিগের মাধ্যমে হচ্ছে আমি নিউজটা পাই, এবং উনিও ইরাসমাস স্কলার, উনিও বর্তমানে সুইডেনে আছেন, সুইডেনে আমার লাস্ট সেমিস্টার চলছে। মানে উনি যে বছরে আসছে, আমি তার ঠিক পরের বছর পরের কোহর্টে আসছি। তো ইরাসমাস সম্পর্কে জানতাম না। তারপরে ইউরোপে যে 10টা লুক্রেটিভ স্কলারশিপ আছে, যেটার মাধ্যমে হচ্ছে একটা স্টুডেন্ট ফ্রি অফ কস্টে পড়াশোনা করতে পারে, ইভেন উল্টো তাদেরকে হচ্ছে মান্থলি স্টাইপেন্ডও দেওয়া হয়, এই ব্যাপারগুলো জানতাম না। মানে সামহাউ হচ্ছে আমাদের ইভেন, আমি যদি এই ক্ষেত্রে বলি, আমাদের এডুকেশন সিস্টেমে কিছুটা অ্যাটলিস্ট ঘাটতি আছে, যে আমরা ইউনিভার্সিটির অবস্থায় যখন থাকি, তখন এই অপরচুনিটিস গুলো নিয়ে কিন্তু ইনফরমেশন শেয়ারিং সেশন গুলো এখন প্র্যাকটিস হচ্ছে, বাট আমরা যখন ছিলাম ব্যাচেলরের দিকে তখন কিন্তু অতটা ছিল না। দ্যাটস ওয়াই হচ্ছে আমি তখন থেকে জানতাম না। সো ইনফরমেশন একটা বড় চ্যালেঞ্জ ছিল। দেন আরেকটা যেটা ব্যাপার ছিল, ডকুমেন্ট প্রিপারেশন। সো একটা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে গেলে কিংবা স্কলারশিপ অ্যাপ্লাই করতে গেলে খুবই বেসিক এবং খুবই কমন কিছুই ডকুমেন্টস লাগে। ফর এক্সাম্পল, লেটার অফ রেকমেন্ডেশন, দেন একটা মোটিভেশন লেটার বা স্টেটমেন্ট অফ পারপাস, দেন হচ্ছে আপনার হচ্ছে মাঝে মাঝে হচ্ছে কিছু পার্সোনাল হিস্ট্রি লিখতে হয় কোনো কোনো সেগমেন্টের ক্ষেত্রে। তারপরে হচ্ছে একটা ভালো একাডেমিক সিভি কিভাবে রেডি করতে হয়। এবং এই ব্যাপারগুলোর কোনো স্যাম্পল আমি কিন্তু আমাদের ফিল্ডে, আই মিন হেলথ নিউট্রিশন নিয়ে যারা পড়াশোনা করতে যাচ্ছে, যেহেতু এখানে মোস্ট অফ দ্য পার্টিসিপেন্ট হচ্ছেন হেলথ নিউট্রিশন ব্যাকগ্রাউন্ডের, সো এটা কিন্তু সার্চ করে পাচ্ছিলাম না। বিকজ যখনই আপনারা ট্রাই করে দেখতে পারেন, গুগলে যদি এসওপি লিখে সার্চ করেন, দেখবেন যত এসওপি পাবেন তার 98% এসওপি হবে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে। এবং ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরো যদি ফিল্টার করি, দেখা যাবে অলমোস্ট 80 to 90% হচ্ছে আইদার ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে, নাহলে মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ড। বিকজ এই পার্ট গুলাতে ইউরোপিয়ান সাইডে এবং ইউএসএ সাইডে, ইউএস কানাডা সাইডে কিন্তু এই ফিল্ডটা খুব বেশি প্রমিনেন্ট এবং খুব বেশি ইমার্জিং, যার কারণে ম্যাক্সিমাম স্টুডেন্ট বাংলাদেশ থেকে হোক বা যে কোনো প্রান্ত থেকে হোক না কেন, ওনারা এই ফিল্ডে অ্যাপ্লাই করেন দেখে গুগলে তাদের এক্সাম্পলটা বেশি। সো হেলথ নিউট্রিশনে পাচ্ছিলাম না, বিকজ ওরা ইঞ্জিনিয়ারিংরা ওদের এসওপিটা ওদের আদলে সাজায়,
আমরা কিভাবে পারবো? এইটা করতে গিয়ে হচ্ছে বেসিক্যালি আমি মূল চ্যালেঞ্জটা পেয়েছিলাম যে স্যাম্পল পাচ্ছিলাম না, এবং আমাকে নিজে থেকেই আইডেন্টিফাই করতে হচ্ছিল যে একটা এসওপি তে কি কি জিনিস থাকা উচিত, কিভাবে একটা এসওপি কে স্ট্রাকচারে ফেললে ওটা অনেক বেশি লুক্রেটিভ হবে। এগুলো পরে আমাকে গুগল, ইউটিউব দেখে অনেক সার্চ করতে হয়। দেন আরেকটা যেটা বড় প্রবলেম আমি ফেস করেছি ডিউ টু লাইক আমি যেহেতু কক্সবাজারে ছিলাম তখন, সো কক্সবাজার যেহেতু একটু ব্যাকওয়ার্ড অঞ্চলে রয়েছে এবং ওখানে কিন্তু ওখান থেকে হায়ার স্টাডি স্টুডেন্টের সংখ্যা অনেক কম হওয়ার কারণে আমাদের যে হায়ার স্টাডি যে পড়তে গেলে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিতে হয়, সেটা আইএলটিএস হোক, টোফেল হোক বা হচ্ছে স্যাট হোক বা হোয়াটএভার। সো ওরকম কোনো মানে প্রতিষ্ঠিত কোচিং সেন্টার ছিল না যেখান থেকে অ্যাটলিস্ট আমি কোনো গাইডেন্স পেতে পারি। এবং এট দ্য সেম টাইম যেহেতু একটা কোভিড এর একটা সিচুয়েশন ছিল, আমার পক্ষে চিটং এ এসব পরীক্ষা দেওয়া বা প্র্যাকটিস করা উইকলি ওটাও পসিবল ছিল না। সো তখন আমি কি করেছিলাম, আমি গুগল থেকে বেশ কিছু মডিউল ডাউনলোড করি, ক্যামব্রিজের আইএলটিএস এর একাডেমিক বইগুলো ডাউনলোড করি, একসেট কিনেও নেই, এবং ইউটিউব দেখে দেখে হচ্ছে বেসিক্যালি আমি প্রিপারেশনটা নেই। এবং টু বি ভেরি অনেস্ট, আমি আমার টোটাল আইএলটিএস এর প্রিপারেশনটা এই মানে ঘরে বসে প্রিপারেশনটা নিয়েছিলাম। জাস্ট তখন আমরা যখন পরীক্ষা দেই 2021 সালের দিকে, তখন কক্সবাজারে একটা নতুন ইমার্জিং একটা আইএলটিএস এর ট্রেনিং সেন্টার ওরা মাত্র ফ্লারিশ করা শুরু করেছিল। ওখানে আমি মডেল টেস্ট বা মক টেস্ট দিয়েছিলাম, দুটো মতো 3টা মক টেস্ট দেওয়ার সুযোগ হয়েছিল, বিকজ উখিয়া থেকে কক্সবাজার যাওয়া আসা করা একটা হ্যাসেল ছিল এবং অফিস শেষ করে যাওয়াটা। সো এইগুলো ছিল হচ্ছে বেসিক্যালি আমি মূলত যে চ্যালেঞ্জ গুলো ফেস করেছি, যে ইনফরমেশন গ্যাপের ব্যাপারটা, ইনফরমেশন প্রপারলি পাচ্ছিলাম না, পেলেও আমি আমার রিলেভেন্ট ফিল্ডে পাচ্ছিলাম না। দেন হচ্ছে ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে এন্ড হচ্ছে গাইডেন্স পাওয়া একটা বড় বিষয় ছিল, যে আমি আমার সিনিয়র কাউকে ওভাবে খুঁজে পাচ্ছিল না যে কিনা আমাকে একটু পথটা ইজি করে দিতে পারে। এখন যেমন আমি অনেক কিছু বলার সুযোগ পাচ্ছি বা অনেক কিছু গুছিয়ে বলতে পারছি, কিংবা একদম প্রিসাইজ করে আপনাদেরকে ইনফরমেশনটা দিতে পারছি, বিকজ অফ আমি ওই ধাক্কাটা পেয়ে আসছি যে আমাকে কেউ দিতে পারছিল না। আমি নিজে স্টাডি করে করে নিজেই ফাইন্ড আউট করে করে যে নিজের জন্য যে এক্সেল ফাইলটা করেছিলাম ওটার আদলেই হচ্ছে বেসিকলি এখন আমি কথা বলতে পারছি। সো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ ছিল আমার ক্ষেত্রে। ভেরি গুড। আমি তোমার যে আলোচনাটা শুনলাম, এই যে চ্যালেঞ্জ গুলা ছিল, আমি আমার চ্যালেঞ্জের একটা কথা, তোমার এগুলো সবই আমারও চ্যালেঞ্জ ছিল, কোনো গাইডেন্স নাই, তারপরে ডকুমেন্ট কিভাবে প্রিপেয়ার করব, কেউ কোনো কিছু বলতেও পারে না। আমি আমি প্রথম মানে চাকরি করি, মানে আমার ডাক্তারি পাশ করার পরে ইন্টার্নশিপ শেষ করার পরে সেই মদন উপজেলা হেলথ কমপ্লেক্স নেত্রকোনাতে পোস্টিং হয়, হাওড়ার মধ্যে। তো সেইখানে থাকা, তারপর অবশ্য ময়মনসিংহে এসে থাকতাম। তো মানে ময়মনসিংহ তখন তো খুব বেশি মানে ডেভেলপড হয় নাই, আর হাওড়ের মধ্যে মদন তো একেবারেই না, মানে একদম রাতের বেলায় তোমরা যদি তখন কেউ যদি মানে আমার বয়সের কেউ যদি মানে পাওয়া যায়, তারা বলতে পারবে যে রাতের বেলা ছিল একেবারে ঠিক গুড়গুড়ে অন্ধকার, কোনো কিছুই দেখার মতন ছিল না। এই কোনো বাড়িতে হয়তো লাইট জ্বলতেছে, ইলেকট্রিসিটি নাই কিন্তু সেখানে, তখন ইলেকট্রিসিটি যায় নাই। আচ্ছা, আমি একটা চ্যালেঞ্জ ফেস করছিলাম, সেটা হলো ইংলিশ বলা। মানে আইএলটিএস এ তোমার তো ইংলিশের ইমপ্রুভমেন্ট হয়, কিন্তু সবচেয়ে বেশি মানে ইমপ্রুভমেন্ট দরকার হলো ইংলিশ বলা। কেননা আমাকে, আমি ফোর্ড ফাউন্ডেশনের যে স্কলারশিপটা পাই, তখন ফোর্ড ফাউন্ডেশনের কাছে একটা এই যে এই কেউ মিউট করে নাও। আচ্ছা, ইংলিশের মানে আমাকে বললো যে ইংলিশের একটা পরীক্ষা দিতে হবে, মানে খালি স্পিকিং পরীক্ষা, সেটা ওই ফোর্ড ফাউন্ডেশনের ইয়েতে গিয়ে। তো প্রথম যে পরীক্ষাটা দিলাম এবং হয় নাই, ভালোই হয় নাই। আমি ইংলিশে কোনো কথাই ঠিক মতো বলতে পারতেছিলাম না। মানে ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করলে হয়তো বা আরো ইংলিশটা ভালো হইতো, কিন্তু পাশ করছি তো ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, মানে সেইখানে ইংলিশের চর্চা ছিলই না। তো সেই জন্য এখন যারা নাকি শুনতেছে, তাদের জন্য হইলো যে ইংলিশে কিন্তু ভালো ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। আইএলটিএস মানে তুমি যদি আইএলটিএস প্রিপারেশন নাও সেটা হয়,
কিন্তু তারপরেও ইংলিশ স্পিকিং পাওয়ারটা বাড়ানোর খুব চেষ্টা করতে হবে। তুমি আরেকটা জিনিস বলছো যে যেটা নাকি খুবই চমৎকার, যে এক্সেল ফাইল একটা তৈরি করছিলা, এবং সেটাও তোমাদের জন্য এখন তো কোনো সমস্যা না, আমার তখনকার দিনের চিন্তা করা এক্সেল ফাইল তৈরি করা মানে খুবই ডিফিকাল্ট ছিল। এনিওয়ে, তোমার চ্যালেঞ্জ গুলা শুনলাম। এর মধ্যে আমাদের কিছু লোকজন আরো জয়েন করছে, আমি যদি তাদেরকে বলি একটু পরিচয়টা দিতে, কারণ আমরা লাস্ট সেগমেন্টে যাচ্ছি। হুমায়ুন আসমা না আসিমা, ঠিক বোঝা যাচ্ছে না। হুমায়ুন, তোমার মাইক্রোফোনটা আনমিউট করবা, এবং যদি ভিডিওটা অন করতে চাও অন করে তোমার সম্পর্কে একটু বলো, তুমি কি পড়াশোনা করো, কোথায় কি করো, কোনো চাকরি করতেছো কিনা। শুনতে পাচ্ছ হুমায়ুন? নাকি হুমায়ুন না, এটা তো হুমায়রা। আই এম সরি, মানে এত ছোট করে লেখা। হুমায়রা আসিমা মিম, এখন শুনতে পাইছো? নাই। আফিয়া তাসনিম, তোমার পরিচয়টা দাও। আফিয়া, আনমিউট করতে হবে, স্যার আনমিউট করে আসসালামু বলতে হবে। আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি আফিয়া তাসনিম ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, এবার 4th ইয়ার আর কি। ভেরি গুড, ভেরি গুড। আফিয়া তাসনিম। আর কেউ, আমি তো ওই যে দুজনের নাম উচ্চারণ করলাম, তারা নাই। আচ্ছা, ঠিক আছে। আমরা মুক্তাদির আমাদের লাস্ট সেগমেন্টটা হলো তোমার সাজেশন, যে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কি শুধু বাইরেই আসতে হবে, মানে দেশের বাইরে আসতে হবে পড়াশোনা করতে, নাকি ঢাকাতেও থেকে, মানে বাংলাদেশে থেকেও ক্যারিয়ার ডেভেলপ করা যায়? আর তোমার ঢাকাতে, মানে বাংলাদেশে থাকলেও তোমার ইংলিশটা ভালো করতে হবে, তোমার লেখালেখি করার চর্চাটা ভালো করতে হবে, তোমার সামনের দিকে যেতে হলে কি কি জিনিস আরো আনুষঙ্গিক ডেভেলপ করতে হবে সে সম্পর্কে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। তো সো দেয়ারফর এখন লাস্ট সেগমেন্টে তোমার হলো তুমি সাজেশন বলো, যে এই 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 5টা জিনিস আমাদেরকে, এই ছেলে মেয়েদেরকে করতে হবে for their career development, including coming outside of the country, মানে going to any of the outside the country, কোনো দেশে যাওয়া, গিয়ে পড়াশোনা করা। সো মুক্তাদির। থ্যাংক ইউ স্যার, আসলে খুবই বার্নিং একটা কোশ্চেন। ডেফিনেটলি আমরা পড়াশোনা করছি আমাদের ক্যারিয়ারটা ডেভেলপ করার জন্য। সো ক্যারিয়ার ডেভেলপ, আমি যদি বলি হেলথ এবং নিউট্রিশন এই পার্টিকুলার সেক্টর থেকে, হেলথ এবং নিউট্রিশনের কিন্তু আমাদের দেশে যেমন অপরচুনিটিস রয়েছে, দেশের বাইরে অবভিয়াসলি বেশ ভালো ধরনের অপরচুনিটিস রয়েছে। সো আপনি যেখানেই থাকেন না কেন, বা যেখানে আপনি ক্যারিয়ার ডেভেলপ করতে চান না কেন, আপনাকে কিছু বেসিক ব্যাপার এবং কিছু কমন ব্যাপারে আপনার ডেফিনেটলি স্কিল সেটস দরকার। সো আমি যদি হেলথ এবং নিউট্রিশন নিয়ে বলি, আমাদের বেসিক কাজ কারবার কিন্তু থাকে হচ্ছে হিউম্যানদের সাথে, আই মিন পাবলিক ইন্টারাকশন। সো পাবলিক ইন্টারাকশনে যদি আমাকে ভালো হতে হয়, ডেফিনেটলি আমাকে হচ্ছে স্পিকিং লেভেলটাতে খুব বেশি পরিমাণে এমফাসাইজ করতে হবে, আই মিন পাবলিক স্পিকিং এর ক্ষেত্রে। বিকজ আপনি অ্যাজ এ নিউট্রিশনিস্ট হিসেবে প্র্যাকটিস করেন, আপনাকে পেশেন্ট ডিল করা লাগবে, সো ওখানেও আপনাকে কমিউনিকেট করতে হবে, সামহাউ পেশেন্টকে হচ্ছে কনভিন্স করতে হবে এই প্র্যাকটিস গুলাতে ইউজ টু হওয়ার জন্য। একটা গেল। দেন হচ্ছে আপনি পাবলিক হেলথ সেক্টরে থাকলে আপনাকে টুডে অর টুমোরো আপনাকে রিসার্চে ইনভলভ হতেই হবে, বিকজ আপনার পাবলিক হেলথে যদি আপনি ক্যারিয়ার শাইন করতে চান, ডেফিনেটলি আপনার রিসার্চটা খুবই প্রয়োজন। সো রিসার্চ যদি আপনাকে ভালো করতে হয়, এট দ্য সেম টাইম আপনাকে যেমন রিসার্চ টুল গুলো, আই মিন রিসার্চ মেথোডোলজি, তারপরে হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের ইউজেস গুলো জানা, পাশাপাশি একাডেমিক রাইট আপে কিন্তু আপনাকে খুব ভালো হতে হবে। বিকজ রিসার্চ করছেন, শুধু অ্যানালাইসিস করছেন, বাট এটা যদি ভালোভাবে প্রেজেন্ট করতে না পারেন আপনার রাইট আপ দিয়ে, তাহলে কিন্তু সেটার মানে পাবলিকেবল হচ্ছে না, বা পাবলিকেশন দিয়ে আপনি যেতে পারছেন। সো
ওটা ভালো করার জন্য ডেফিনেটলি আপনাকে একাডেমিক রাইট আপে যেতে হবে। আবার আপনি যখন ধরেন একটা সার্টেন এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর যখন আপনি নিজেই একজন ইন্ডিভিজুয়াল রিসার্চার হিসেবে যখন ইন্ট্রোডিউস করবেন নিজেকে, তখন দেখা যাবে আপনাকে বিভিন্ন প্রজেক্ট থেকে ফান্ড কালেক্ট করা লাগতে পারে, বা আপনি তখন বিভিন্ন প্রজেক্টে হচ্ছে ফান্ড রেজ করার জন্য আপনার প্রপোজাল রাইট আপ করতে হবে। সো ইন দ্যাট কেস আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রপোজাল রাইটিং এই ব্যাপারগুলোতে হচ্ছে একটু নলেজ রাখা লাগবে, বিকজ ওখানে বাজেটিং নিয়ে কাজ করতে হয়, মনিটরিং সুপারভিশন নিয়ে কাজ করতে হয়। সো এই এক্সপেরিয়েন্স এই নলেজ গুলোর জন্য কিন্তু আপনার দেশের বাহিরেই যে আসতে হচ্ছে নট নেসেসারি, দেশে বসেও কিন্তু আমরা বিভিন্ন অনলাইন সোর্স, ইভেন আমি যতটুকু জানি হচ্ছে হেলথ নিউট্রিশন অর্গানাইজেশন থেকে হচ্ছে এই ধরনের বিভিন্ন ডেভেলপমেন্ট কোর্সের ইন্ট্রোডিউস ওনারা করেছেন। সো এখান থেকেও কিন্তু আমরা চাইলে ওনাদের হেল্প নিতে পারি আমার নিজস্ব স্কিল গুলাকে ডেভেলপ করার জন্য। এটা একটা। দেন আমি কথা বলতে পারি হচ্ছে যদি আমরা বলি যে বাহিরে যেতে পড়াশোনা যদি করতে যেতে চান, তাহলে আমি ডেফিনেটলি বলবো কিছু সফট স্কিলের ব্যাপারে আপনারা ফোকাস করতে পারেন। ফর এক্সাম্পল, যারা এখনো পড়াশোনার মধ্যে আছেন, আই মিন সেটা যদি থার্ড ইয়ারে হোক বা ফাইনাল ইয়ারে হোক, বিকজ বাইরের কান্ট্রি গুলা আপনার ওনারা যেভাবে হচ্ছে একটা প্রোফাইলকে মূল্যায়ন করে, ওনারা কিন্তু শুধুমাত্র একাডেমিক এক্সিলেন্সকেই ফোকাস করছেন তা কিন্তু না। ওনারা যখন একটা প্রোফাইলকে বিশেষ করে স্কলারশিপ বা ফান্ডিং এর জন্য কনসিডারেশন আনেন, ওনারা কিন্তু ট্রাই করেন হচ্ছে একটা হলিস্টিক প্রোফাইলকে খুঁজে বের করার জন্য। সো এই হলিস্টিক প্রোফাইলটা কিভাবে করা যায়? প্রোফাইলটা করা যায় হচ্ছে আমাদের একাডেমিক এক্সিলেন্স রাখা, আই মিন একটা ভালো সিজিপিএ রাখা, পাশাপাশি কিছু কমন যে স্কিলস গুলো, আই মিন এই যে একটু আগে বললাম পাবলিক স্পিকিং এর প্র্যাকটিসে থাকা, নেগোসিয়েশনের দিকে থাকা, তারপরে হচ্ছে আপনার টিম ওয়ার্কে কাজ করা। বিকজ আমরা হেলথ নিউট্রিশনে যখন কাজ করব, ডেফিনেটলি আপনাকে হেলথ নিউট্রিশন হোক বা অন্য যেখানেই হোক না কেন, আপনাকে অলওয়েজ একটা টিম নিয়ে কাজ করতে হবে। হতে পারে সেখানে আপনি টিম মেম্বার হিসেবে কাজ করছেন, হতে পারে সেখানে আপনি টিম লিডার হিসেবে কাজ করছেন। দুটোই কিন্তু আই মিন অলমোস্ট মেইন পারপাসটা সেম, যে একটা টিমে অ্যাজ এ হোল একটা টিম নিয়ে যখন কাজ করবে সেই টিম ওয়ার্কের এক্সপিরিয়েন্সটা গ্যাদার করা। সো এখন আপনি খুঁজে বের করতে পারেন যে আপনার আশপাশে কোথায় এই ধরনের অপরচুনিটিস গুলো আছে যেখান থেকে আপনি অ্যাটলিস্ট পাবলিক স্পিকিংটা প্র্যাকটিস করতে পারবেন, আপনি আপনার নেগোসিয়েশন স্কিলসটা নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। নেগোসিয়েশন স্কিলসটা কেন বেশি ইম্পর্টেন্ট? ওই যে একটু আগে বললাম, আপনি যখন রিসার্চার হিসেবে নিজেকে ইন্ট্রোডিউস করবেন এবং কোন একটা প্রতিষ্ঠান থেকে আপনি ফান্ড কালেক্ট করতে চাইবেন আপনার রিসার্চের জন্য, এবং আমরা খুব ভালো করে জানি যে যে কোনো কারো কাছ থেকে হচ্ছে টাকা পয়সা বের করাটা সবচেয়ে কঠিন কাজ, এবং অ্যাজ এ রিসার্চার একটা ফান্ড কালেক্ট করাও কিন্তু খুবই কঠিন একটা প্রতিষ্ঠান থেকে, এবং ওখানে খুব বেশি মাত্রায় কনভিন্সিং পাওয়ার এবং নেগোসিয়েশন স্কিলস এর ব্যবহার করেই কিন্তু সেই ফান্ডটা গ্র্যাব করতে হয়, ফান্ডটা উইন করতে হয়। ইটস অলসো নেসেসারি ফর অ্যাচিভিং আ স্কলারশিপ অর সিকিউরিং আ ফান্ড ফর ইউর হায়ার স্টাডিজ অ্যাজ ওয়েল। সো এই ব্যাপারগুলোতে কিন্তু আপনাকে ফোকাস করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনি রিসার্চ এক্সপিরিয়েন্সটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের ফিল্ডের জন্য, হেলথ নিউট্রিশনের ক্ষেত্রে। ইভেন যদি আমি ইয়ার ক্ষেত্রে বলি, ইরাসমাসের ক্ষেত্রে বলি, ইরাসমাস বেসিকলি ফোকাস করে হচ্ছে মোটিভেশন, যে আপনি কতটুকু মোটিভেটেড এই প্রোগ্রামে জয়েন করার জন্য, এবং কতটুকু মোটিভেটেড আপনি আপনার ফিউচার গোলের ব্যাপারে। আই মিন ওনারা চায় হচ্ছে আপনার কাছ থেকে একটা ক্লিয়ার ভিশন পাইতে, যে আপনি নেক্সট 5 to 10 ইয়ার্স পর্যন্ত আপনার সলিড একটা ভিশন আছে, যে আপনি চাচ্ছেন নেক্সট 5 to 10 ইয়ার্স এর ভিতরে আপনি আপনাকে এই স্টেজে দেখতে চান। হতে পারে সেটা আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড হতে পারে, কিংবা হতে পারে হচ্ছে আপনি আপনার আই মিন প্রফেশনাল অন্যান্য প্রফেশন ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে আপনি এই প্রফেশনে এই লেভেল পর্যন্ত ইমপ্রুভ করে আপনি নিজেকে দেখতে যাচ্ছেন। সেই মোটিভেশনটা দেখে। পাশাপাশি যদি আপনি ইউএস কানাডার দিকেও যদি অ্যাপ্লাই করতে চান ফান্ড নিয়ে, ওনারাও কিন্তু ঠিক ওই জিনিসটাই দেখবে যে আপনি কতটুকু মোটিভেটেড এবং কতটুকু আপনি রিসার্চের প্রতি ইন্টারেস্টেড। কারণ আলটিমেটলি ওনারা ফান্ড গুলো দেয় হচ্ছে কোন একটা রিসার্চ ফান্ডের এগেইনস্টে। সো ওনারাও কিন্তু ওই ধরনের প্রোফাইল এক্সপেক্ট করে যারা ইন ফিউচারে গিয়েও হতে পারে সে একাডেমিশিয়ান হিসেবে রিসার্চ কন্টিনিউ করবে, কিংবা একজন সোলো বা ইন্ডিভিজুয়াল রিসার্চার হিসেবেও ভবিষ্যতে কাজ করতে পারে। সো ওই ফাউন্ডেশনটার জন্য কিন্তু বেসিক্যালি আপনাকে এতগুলো টাকা ইনভেস্ট করে আপনাকে বাইরে এনে পড়াশোনা করাচ্ছে। সো এই রিসার্চ এক্সপেরিয়েন্স করা, কিছু রিসার্চ টিমে থেকে ডেটা কালেকশনে কাজ করা, আস্তে আস্তে তো আমরা শিখতে পারবো। সো ডেটা কালেকশনে আপনার ইনভলভমেন্ট থাকতে পারে, ডেটা অ্যানালাইসিস আপনার ইনভলভমেন্ট থাকতে পারে, আপনি লিটারেচার রিভিউ পার্টে কাজ করতে পারেন। সো বিভিন্ন ভাবে আপনি এনগেজ থেকে আপনার রিসার্চের প্রতি ইন্টারেস্টটা গ্রো করা, রিসার্চের এক্সপেরিয়েন্সটাকে ডেভেলপ করা, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনি ভবিষ্যতে যেখানে ক্যারিয়ার করতে যান না কেন, এই ব্যাপারগুলোতে যদি আপনি ফোকাস করেন, আই হোপ আপনার নেক্সট ফিউচারের যে জার্নিটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে।
ভেরি গুড, ভেরি গুড। মুক্তাদির, তোমার শেষের এই যে কতগুলা সাজেশন, ওয়ান্ডারফুল, খুবই ভালো। এবং ওই যে মানে তুমি মাঝখানে একটুখানি বলছিলে কোন সময় জানি যে তোমার একটা মোটিভেশন এর একটা স্টেটমেন্ট লিখতে হয় 2-3 প্যারাগ্রাফ। জি স্যার। মানে তুমি সামনে কি করবা, কেমনে, কেন করবা, করলে কি হবে, তুমি ওই পর্যায়ে কেমনে পৌঁছাবা, এই মোটিভেশন স্টেটমেন্ট আমার এখনো খেয়াল আছে যে আমাকে যখন ইয়েতে আমি মানে এমন স্কুলে যখন নাকি আমার ইয়ে হইলো আর ফোর্ড ফাউন্ডেশনের স্কলারশিপটা হইলো, তো ফোর্ড ফাউন্ডেশন তো একটা চিঠি আসলো যে তোমার একটা মোটিভেশন স্টেটমেন্ট ইন 300 ওয়ার্ডস এটা লিখে পাঠাও। আমি কতজনকে যে জিজ্ঞেস করলাম যে মোটিভেশন স্টেটমেন্টটা কি, কেমনে করে কি লিখতে হবে। মানে আমি তারপরে আমার এক টিচারের কাছে গেলাম, সে তখন বলল যে এরকম তুমি কেমনে করে কি করবা, তোমার মিশনটা কি, তোমার ওই মিশনে পৌঁছাইলে কি হবে, তোমার কি হবে, তোমার আশেপাশের লোকজনদের কি হবে, এইটা তুমি 300 ওয়ার্ডে লেখো। তো মানে আসলে ওই যে গাইডেন্স টুকু পাওয়া, এটা কোথা থেকে পাওয়া যাবে? আমি যদি ওই বিভিন্ন লোকের কাছে ঘোরাঘুরি না করে আমার টিচারের কাছে পছন্দ যাইতাম, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়ে যেত, আমি টিচারের কাছে বুঝতে পারতাম। কিন্তু টিচারের কাছে ভয়ে তো যাইনি যে টিচার আবার ধমক দিবে, এই করবে। তো যাই হোক, তোমার অনেক সুন্দর সুন্দর সাজেশন। রিসার্চে ইনভলভমেন্ট হওয়া এটা কিন্তু সত্যি খুব দরকার এখন। সব মানে পৃথিবীর যে কোনো জায়গাতেই মানে মানুষ মানে যে লাইনই পড়াশোনা করুক না কেন, এই রিসার্চের ওরিয়েন্টেশনটা দেখতে চায় যে তুমি ডেটা কালেকশন বলতে কি বুঝায়, তুমি বুঝো কিনা, তুমি কোয়ান্টিটেটিভ স্টাডি আর কোয়ালিটেটিভ স্টাডি এটা বোঝো কিনা। তো সবকিছু এখন মানে ওই রিসার্চ বেসড ইয়ে হয়ে যাচ্ছে। ভেরি গুড, ভেরি গুড। মুক্তাদির, তুমি খুবই চমৎকার, প্রায় আমাদের সঙ্গে গত 40 মিনিট থেকে তুমি আমাদের সঙ্গে আছো। এখন এখন তোমাদের যারা নাকি শুনছো, অনেকেই জয়েন করছো তোমরা এই শেষের দিকে, যেমন তাজরি জুয়েনা, তোমার পরিচয়টা দিবা? তুমি মাইক্রোফোনটা আনমিউট করো এবং তুমি তোমার ভিডিওটা অন করে বলতে পারো কোথায় তুমি চাকরি করো, কোথায় পড়াশোনা করছো ইত্যাদি। তাজরি। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার পরিচয়, আমি তাজরি জুয়েনা। আমি গভর্নমেন্ট হোম ইকোনমিক্স কলেজ থেকে ফুড এন্ড নিউট্রিশনে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। বর্তমানে আমি হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশনে নিউট্রিশনিস্ট এবং ট্রেনিং কোঅর্ডিনেটর হিসেবে আছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। জি, আমিও শুনছিলাম এবং আমি আলহামদুলিল্লাহ আমার বেশ কিছু কোয়েশ্চেনের আনসার আমি পেয়ে গিয়েছি। তবে আমার একটি প্রশ্ন আছে স্যার মুক্তাদির ভাইয়ের কাছে। সেটা হচ্ছে আমি দেশের বাইরে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমার সিজিপিএ টার গুরুত্ব আসলে কতটুকু? মানে আমার যদি একটা প্রাইমারি রিকোয়ারমেন্টও দেওয়া থাকে ওয়েবসাইট গুলাতে, সেটা সাধারণত যদি 4 স্কেলে ধরি আমি সিজিপিএ, সেক্ষেত্রে মিনিমাম 3.0 সিজিপিএ ওরা এটা ওদের প্রাইমারি রিকোয়ারমেন্টে থাকে। তো অনেকে আছে হয়তো আন্ডার গ্রেডে সিজিপিএটা একটু কম, সেক্ষেত্রে আসলে অ্যাপ্লাই করাটা কতটুকু উচিত হবে বা করার পরে সেটা মানে গ্র্যান্ট হওয়ার পসিবিলিটি কতটুকু, এটা আমি কিভাবে বুঝবো? এই ব্যাপারে আমার একটু জানার ইচ্ছা আছে। আচ্ছা, আমরা মুক্তাদির তুমি এখনই উত্তর দিও না, তুমি একটু টুকে রাখো, একটু নোট রাখো। আমরা যদি আরো একটা প্রশ্ন যদি শুনতে পাই। এখানে একজন জয়েন করছে, ও আচ্ছা, হাত তুলছে মোহাম্মদ নিয়ামুল ওয়াকিল, বলো তোমার প্রশ্নটা বলো। আসসালামু আলাইকুম স্যার। আমার যে প্রশ্নটা ছিল যে অনেকেই বলে যে যদি একটা মাস্টার্স বাংলাদেশে থাকে তাহলে আমরা যদি সেকেন্ড টাইম মাস্টার্সের জন্য যদি অ্যাপ্লাই করি তাহলে সেটা নাকি অ্যাকসেপ্টেবল হয় না। তো আসলে এই কথাটা কতটুকু সত্য আমি এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে, তোমার প্রশ্নের উত্তর পাবা তুমি, মুক্তাদির উত্তর দিবে। তোমার হাতটা নামায় ফেলতে পারো। আর
আর কেউ কি আছে প্রশ্ন? জি স্যার, আমি লামিয়া, একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি নাজমুন নাহার, আমার একটা প্রশ্ন ছিল। আমিও গত 1 বছর ধরে স্কলারশিপের বিষয়ে খোঁজ খবর নিচ্ছি, আলহামদুলিল্লাহ মোটামুটি জানা হয়েছে অনেক কিছু, বাট একটা প্রশ্নের উত্তর কোথাও পাইনি। সেটা হচ্ছে মানে আমি মুক্তাদির ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে কেউ যদি ফুল ফান্ডেড স্কলারশিপ পায় সেক্ষেত্রে কি তাকে ব্লক অ্যাকাউন্ট বা অ্যাকাউন্টের যে সলভেন্সি দেখাতে হয় এটাকে দেখাতে হবে কিনা? আচ্ছা ঠিক আছে। আমি আর দুটো হাত যেহেতু আছে, দুটো প্রশ্ন নিব। একটা হলো আইফোন তোমার আসসালামু মানে আলাইকুম, তোমার আমি সেমন্তে আদিবা সাফা, আমি গ্রিন লাইফ মেডিকেল কলেজে পড়ছি 4th ইয়ারে। আমার কোশ্চেনটা ছিল যে আমি অ্যাজ আ মেডিকেল স্টুডেন্ট আমি কি এই স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবো কিনা, এন্ড যদি করি আমি নিজেকে তাহলে কিভাবে মানে প্রিপেয়ার করব, পাবলিক হেলথ এন্ড কমিউনিটি মেডিসিন এসব কি বেশি পড়তে হবে কিনা এটাই, বা এই আচ্ছা সম্পর্কে বেশি নলেজ গ্যাদার করতে হবে কিনা এক্সট্রা। আচ্ছা, ভেরি থ্যাংক গুড। ইউ। তোমার প্রশ্নটার উত্তর কিছু মুক্তাদির দিবে, আমি সঙ্গে মানে তুমি জানো নাকি এখানে দুজন তুমি ছাড়া আরো একজন বোধহয় মেডিকেল ব্যাকগ্রাউন্ডে জয়েন করছে, আমি হয়তো তাদের জন্য কিছু বলতে পারি। লামিয়া, শেষ প্রশ্ন। জি, আমার মুক্তাদির ভাইয়ের কাছে একটু জানার ছিল যে এই যে মোটিভেশনাল লেটার, রেফারেন্স লেটার, তারপর স্টুডেন্ট যে সিভিটা লাগে স্টুডেন্টদের, এইটার যদি কোনো স্যাম্পল আমাদেরকে ভাইয়া দেখাইতো বা কিভাবে লিখতে হবে এটা যদি একটু জানাতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা ঠিক আছে, স্যাম্পল দরকার, অবশ্যই সিভির স্যাম্পল দরকার। এবং সেটা সম্পর্কে যদি আরো কিছু বলে কিনা। ফাইন। প্রান্ত আর আর প্রশ্ন নেব না, আগে এই যে প্রশ্ন 5-6টা প্রশ্ন পেয়ে গেছি সেগুলা সব উত্তর দিয়ে নেই, মানে উত্তর দিয়ে নেক মুক্তাদির। আর একজন যে ওই যে ডাক্তারি পড়তেছে তার প্রশ্নের উত্তর মুক্তাদির দিবে, আর আমিও কিছু দিব। হ্যাঁ মুক্তাদির, তুমি শুরু করতে পারো। ওকে, থ্যাংক ইউ স্যার। আসলে যে কোশ্চেন্স গুলো আসছে মানে খুবই ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন, ইভেন আমি যতগুলো সেশন অ্যাটেন্ড করেছি বা সেশন গুলোতে আমার সুযোগ হয়েছে অ্যাটেন্ড হওয়ার, প্রত্যেকটা সেশনেই কিন্তু ঘুরে ফিরে এই কোশ্চেন্স গুলো আসছে এবং বারবারই আমি কোশ্চেন্স গুলো আনসার দিচ্ছি এবং আমার কাছে পছন্দ হয় এই কোশ্চেন্স গুলো আসলে। কারণ আমরা হায়ার স্টাডিজে যারা প্রিপারেশন নিচ্ছি বাইরে যাওয়ার জন্য তাদের কাছে কিন্তু এই কয়েকটা কোশ্চেনের কনফিউশনের কারণে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে পিছায় যাচ্ছি, আমরা অ্যাপ্লাই করছি না। সো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল সিজিপিএ লো হলে কি অ্যাপ্লাই করা যাবে কি? ওকে, সো এটার আনসারটা একটু মানে ডিফারেন্ট ডাইমেনশন আমি বলবো। ফার্স্ট অফ অল হচ্ছে সাধারণত সকল ইউনিভার্সিটি বা সকল স্কলারশিপের ক্ষেত্রে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট ওনারা মেনশন করে। সো এটা যেটা আপু বলেছেন যে 4 স্কেলে থাকলে 3 থাকে। সো 3 থাকা মানে হচ্ছে আপনি থ্রেশহোল্ড একটা ফিল আপ করে ফেলেছেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন স্কলারশিপ উইন করাটা হচ্ছে নেক্সট কোশ্চেনটা, আমি কি লো সিজি দিয়েই স্কলারশিপ উইন করতে পারবো কিনা। এখন এইখানে আনসারটা হচ্ছে একটা অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন করা কিংবা স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে অনেকগুলো ইন্ডিকেটরের মধ্যে একটা ইন্ডিকেটর হচ্ছে আমার ব্যাচেলরের সিজিপিএ বা ব্যাচেলরের রেজাল্টটা। সো কোনো কারণে যদি আমার ব্যাচেলরের রেজাল্টটা আপ টু দ্য মার্ক না হয় তাহলে আমাকে ফোকাস করতে হবে আদার্স যে রিকোয়ারমেন্টস গুলো আছে ওগুলার দিকে। ফর এক্সাম্পল, আমাকে খুব সুন্দর এবং হচ্ছে ডিফাইন্ড একটা এসওপি লাগবে বা স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন এটা লাগবে। ওটার মাধ্যমে কিন্তু মূলত স্কলারশিপ কমিটি অলমোস্ট ডিসিশন নিয়ে ফেলেন যে এই ক্যান্ডিডেটটাকে আমরা নেক্সট স্টেজের জন্য কনসিডার করব কি করব না। সো এসওপি হচ্ছে একটা বড় ইন্ডিকেটর যে কোনো স্কলারশিপ বা ফান্ড উইন করার ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। সো ওটার দিকে ফোকাস করা। আদার্স যে সফট স্কিল গুলো আছে এটা আসলে প্রোগ্রাম টু প্রোগ্রাম বা যে সাবজেক্ট আপনি অ্যাপ্লাই করতে যাচ্ছেন সাবজেক্ট টু সাবজেক্ট ভ্যারি করে। সো এটা আপনাকে স্টাডি করতে হবে যে ওনারা কি কি রিকোয়ারমেন্টস চাচ্ছেন, ঠিক আছে ওটা। আর কোনো কারণে যদি এমন থাকে যে আপনার থ্রেশহোল্ড আপনি মিট করতে পারছেন না, হোয়াট এভার দ্য রিজন ইজ, আপনি সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু মোটিভেশন লেটারের মধ্যে আপনি প্রেজেন্ট করতে পারেন যে তখন কি সিচুয়েশন ছিল যার কারণে আপনার রেজাল্টটা আপ টু দ্য মার্ক হতে পারে না। এবং এটা যদি আপনি এসওপি তে মেনশনও করেন, পাশাপাশি আপনি চাইলে যেই প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন ওনাদের যে কোঅর্ডিনেটর আছেন যিনি মূলত হচ্ছে স্টুডেন্টদের এই কোশ্চেন গুলো আনসার করে থাকেন,
তাকে আপনি একটা খুব সফটলি ইমেল করতে পারেন, এক্সপ্লেন করে যে আমি হাইলি মোটিভেটেড এই প্রোগ্রামে জয়েন করার জন্য, বাট সামহাউ আমার সিজিপিএটা তোমরা যে থ্রেশহোল্ডটা মেনশন করেছো ওখান থেকে একটু কম আছে, বাট আমি হাইলি মোটিভেটেড এই প্রোগ্রামটা পড়ে, কারণ আমার নেক্সট ফিউচার গোল হচ্ছে এইটা। সো ওনারা যদি কনভিন্স হন তাহলে কিন্তু আপনি সেই থ্রেশহোল্ড মিট না করলেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনি সেটা উইন করারও চান্স থাকে, বিকজ যে থ্রেশহোল্ডটা ওয়েবসাইটে মেনশন করা থাকে এটা ইন জেনারেল সবার জন্য কিন্তু মেনশন করে দেয়, বাট এর বাহিরেও কিছু কথাবার্তা থাকে। সো আই হোপ আপু আপনি আপনার আনসারটা পেয়েছেন। তারপরে যদি আপনার কোশ্চেন থাকে আপনি চ্যাট বক্সে লিখতে পারেন, আই উইল ট্রাই, ওখানে আমি আপনাকে আনসার করার ট্রাই করব। এন্ড দেন স্যার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে একজন ভাইয়া করেছেন যে সেকেন্ড মাস্টার্স থাকলে কিন্তু কনসিডার করে কিনা। আচ্ছা স্যার, আমি ভুলে গিয়েছি, সরি, যে আপুর সাথে একটু অ্যাড করি। আমার নিজেরও কিন্তু ব্যাচেলরের রেজাল্ট ছিল 3.20, সো থ্রেশহোল্ড থেকে অল্প একটু বেশি, খুব বেশি কিন্তু ছিল না, বাট তারপরও আমি স্কলারশিপ উইন করে এখন আপনাদের দোয়ায় ইউরোপে পড়াশোনা করছি। সো সেকেন্ড যে মাস্টার্স এর কথাটা ভাইয়া, আমি নিজেও দেশে একটা মাস্টার্স করেছি এবং শুরুতে আমি বলেছিলাম যে AIUB থেকে আমি মাস্টার্স ইন পাবলিক হেলথ কমপ্লিট করেছি। এখন যে প্রোগ্রামে পড়ছি এটাও পাবলিক হেলথ, সো মাস্টার্স ইন পাবলিক হেলথ, বাট স্পেশালাইজড ডিপার্টমেন্ট ইন ডিজাস্টার কনটেক্সটে, সেটা পাবলিক হেলথ কিভাবে কাজ করে সেখানে নিয়ে পড়াশোনা করছি। সো সেকেন্ড মাস্টার্স থাকলে আপনাকে কনসিডারেশনে রাখবে না, এই ধারণাটা কখনোই মাথায় আনবেন না। বরঞ্চ আপনার যদি একটা দেশে মাস্টার্স করা থাকে, অনেক প্রোগ্রামে সেটাকে হচ্ছে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে, আপনাকে এডিশনাল স্কোর দিবে যে আপনি অলরেডি একটা মাস্টার্স প্রোগ্রামের সাথে এনভায়রনমেন্টের সাথে আপনি ছিলেন। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, আপনি সেকেন্ড মাস্টার্স এখান থেকে মাস্টার্স করে আপনি দেশের বাইরে মাস্টার্স করতে পারবেন। ইভেন আমার একজন কলিগ, উনি বর্তমানে জার্মানিতে পড়াশোনা করছেন, এটা ওনার থার্ড মাস্টার্স। উনি দেশ থেকে দুটো মাস্টার্স শেষ করেছেন, একটা তার নিজস্ব নিউট্রিশনে মাস্টার্স করেছেন, একটা পাবলিক হেলথে মাস্টার্স করেছেন খুব সম্ভবত ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। দেন উনি এখন জার্মানিতে একটা মাস্টার্স করতে যাচ্ছেন, মানে করছেন অলরেডি, তো অলমোস্ট শেষের দিকে। সো এটা কোনো ব্যাপারই না, আপনার মাল্টিপল মাস্টার্স থাকলেও কোনো ইস্যুস না, ঠিক আছে? ওকে, দেন যেটা ছিল হচ্ছে একদিন আপু কোশ্চেন করেছেন যে স্কলারশিপ পেলে আমার ব্লক অ্যাকাউন্ট বা হচ্ছে কোনো অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখানো লাগবে কিনা। তো এখানে আসলে আপনি যদি কোনো স্কলারশিপ উইন করেন এবং সেটা যদি ফুল ফান্ডেড হয়ে থাকে, তাহলে আর কোনো প্রকার ব্লক অ্যাকাউন্ট দেখানো কিংবা হচ্ছে একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট, একটা পার্টিকুলার অ্যামাউন্টও দেখানো, এটার প্রয়োজন পড়ে না। এটা তখন আর ইউনিভার্সিটি কোনো রিকোয়ারমেন্ট থাকে না। বাট কিছু কান্ট্রিজ আছে যাদের ইমিগ্রেশন পলিসি বা মাইগ্রেশন পলিসি অনুযায়ী যখনই কেউ অ্যাপ্লাই করবে, সেটা স্টুডেন্ট ভিসায় হোক কিংবা ওয়ার্ক ভিসায় হোক, তাদের হচ্ছে ইমিগ্রেশন পলিসি অনুযায়ী একটা অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেখাতে হয়। আর আপনি যদি স্কলারশিপ উইনার হয়ে থাকেন, আপনার সেই অ্যাকাউন্ট স্টেটমেন্টে যদি 0 টাকাও থাকে, আপনার কোনো টেনশনে কিছু নাই। সো স্কলারশিপ উইনার ক্ষেত্রে ওই ব্যাংক অ্যাকাউন্টটা জাস্ট কাইন্ড অফ আ ফর্মালিটি। বাট যদি আপনি পার্শিয়াল ফান্ডে যান, তাহলে আপনার ওই যতটুকু ডেফিসিট আছে ওই অ্যামাউন্টটা অ্যাটলিস্ট আপনাকে দেখাতে হবে। এবং এটা ক্ষেত্রে একটু সেফ সাইডে থাকা ভালো হচ্ছে ডেফিসিট অ্যামাউন্টের 5% বেশি রাখাটা, সো দ্যাট হচ্ছে একটা ইনফ্লেশন রেট বলেন বা প্রাইসের যে আপনার এই কারেন্সি কনভার্সনের যে রেটটা, এটা আপ ডাউন করলেও যেন হচ্ছে আপনার ওই অ্যামাউন্টটা শো করতে পারে আর কি। সো এই টেকনিকটা আপনারা ফলো করতে পারেন। এন্ড দেন 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে মেডিকেল স্কলারের ক্ষেত্রে, মেডিকেলের যারা স্টুডেন্ট আছেন তারা। সো স্যার ডেফিনেটলি এখানে আপনি অবশ্যই সাপ্লিমেন্ট করবেন। স্যার আমি জাস্ট ছোট্ট করে একটু বলি, আমি যে প্রোগ্রামে আছি পাবলিক হেলথ ইন ডিজাস্টার্স ইরাসমাসের প্রোগ্রামে, আমাদের সাথে বাংলাদেশ থেকে মোট 5 জন এই স্কলারশিপটা উইন করেছে। সেম ডিপার্টমেন্ট আমরা 5 জন পড়াশোনা করছি, 5 জনের 3 জন হচ্ছে 2 জন হচ্ছে ডাক্তার, একজন ডেন্টিস্ট, আমি একজন নিউট্রিশনিস্ট এবং আরেকজন হচ্ছে স্ট্যাটিস্টিশিয়ান। ইউরোপে বা হচ্ছে বাইরের কান্ট্রিতে যে সাবজেক্টে আপনি পড়তে যান না কেন, এই সাবজেক্টগুলো হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট। সো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু আপনার সাথে এখানে পড়াশোনা করবে। ইভেন আমাদের ডিপার্টমেন্ট, আই মিন পাবলিক হেলথ ইন ডিজাস্টার্স, এই প্রোগ্রামে এমন স্টুডেন্ট আছে যারা অ্যাকাউন্টিং শেষ করে আসছে, যারা ফাইন্যান্স স্টুডেন্ট ছিলেন ব্যাচেলরে, ইভেন এমন স্টুডেন্ট আছে যারা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করছে, যারা নার্সিং শেষ করে আসছে। সো মাল্টিডিসিপ্লিনারি মাল্টি ডাইমেনশনাল প্রোগ্রাম গুলাই হচ্ছে এগুলো। সো এখানে টেনশন করার কিছু নাই। ইভেন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে যারা আছেন তাদের কিন্তু বাইরের কান্ট্রিতে, বিশেষ করে পাবলিক হেলথ সেক্টরটাতে পড়াশোনা করার হিউজ অপরচুনিটি এবং হিউজ ফান্ডিং ওয়েট করছে আপনাদের জন্য। সো ডেফিনেটলি টেনশন ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারেন। গুড মুক্তাদির, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এই ডাক্তার
যে তার জন্য বলতে পারি যে মানে ডাক্তারদের জন্য কিন্তু বাইরে ক্লিনিক্যাল সাবজেক্টে মানে স্কলারশিপ হয়তো নাই, মানে ক্লিনিক্যাল সাবজেক্টে স্কলারশিপ পাওয়া খুবই ডিফিকাল্ট, কিন্তু নন ক্লিনিক্যাল সাবজেক্ট পাবলিক হেলথ তার মধ্যে একটা, এবং পাবলিক হেলথ ছাড়াও ইপিডেমিওলজি আছে, তারপরে লাইফ সায়েন্সেস আছে, তারপর মানে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা নাকি মুক্তাদির পড়তেছে, মানে অন্য পাবলিক হেলথ রিলেটেড আরো অনেক সাবজেক্ট আছে যেখানে নাকি সুযোগ আছে স্কলারশিপ পাওয়ার। ডাক্তারি ব্যাকগ্রাউন্ড পড়ার পরে মানে ওইসব জায়গাতে অ্যাপ্লাই করা। তো সেই জন্য আজকে এখানে যে দুজন ডাক্তার মানে যারা এখানে শুনতেছে, তোমাদেরকে কিন্তু ওই যে প্রথমে যে ইনফরমেশন কালেকশন ওই জায়গাতে নজর দিতে হবে যে এখন তুমি কার্ডিওলজিতে তুমি কোনো স্কলারশিপ পাবা না, কার্ডিয়াক সার্জারিতে কোনো স্কলারশিপ পাবা না, কিন্তু পাবলিক হেলথে হইতে পারে, ডিজাস্টার ম্যানেজমেন্টে হইতে পারে, এপিডেমিওলজিতে হইতে পারে, বায়োস্ট্যাটিস্টিক্সে হইতে পারে, মানে যেগুলো নাকি নন ডাক্তারি কিন্তু আবার ডাক্তারি ইস্যুস নিয়ে যেগুলো নাকি মানে কাজ করে সেগুলো হইতেই পারে। তো যাই হোক, আজকে আমাদের এইখানেই আমরা শেষ করব। শেষ করার আগে এইচএনওর আমি তাসনিমাকে বলবো একটু ফাইনালি ভোট অফ থ্যাঙ্কস দেওয়ার জন্য। স্যার আমি আপনার সাথে একটু জাস্ট এখানে সাপ্লিমেন্ট করতে যাচ্ছিলাম যে আপনি যে কতগুলো সাবজেক্টের কথা বলেছেন, আমি জাস্ট আমাদের সুইডেনের এই ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে আমি যে ডিপার্টমেন্টে আছি এখানে মেডিকেল সায়েন্সের জন্য কতগুলো উইং আছে আমি জাস্ট একটু শেয়ার করি। আমাদের যে ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে গ্লোবাল পাবলিক হেলথ। সো এটার আন্ডারে কি কি পড়ানো হয়? পাবলিক হেলথ এন্ড ডিজাস্টার্স পড়ানো হয়, পাবলিক হেলথ এপিডেমিওলজি পড়ানো হয়, ডিজাস্টার মেডিসিন পড়ানো হয়, হেলথ ইকোনমিক্স এন্ড ফাইন্যান্সিং পড়ানো হয়, হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট নিয়ে পড়ানো হয়, পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ানো হয়। সো অনেকগুলো উইং আছে, সো যেখান থেকে সাধারণত মেডিকেলের ডাক্তাররাই হচ্ছে কমপ্লিট করে থাকেন এখানের মধ্যে। সো এটা আর কি স্যার, এটা জাস্ট সাপ্লিমেন্ট করার ছিল। ভেরি গুড, ভেরি গুড। না না, সে তো বললাম ওই যে ইনফরমেশন কালেকশন, ইনফরমেশন খুঁজতে হবে যে এই ডাক্তারি সাবজেক্ট রিলেটেড, ক্লিনিক্যাল সাবজেক্ট না, বারবার বলছি ক্লিনিক্যাল না। তুমি এখন যদি গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সার্জারির যদি স্কলারশিপ খোঁজো সেটা পাবে না, তুমি ওইগুলো খুঁজতে হবে। ডিজাস্টার ম্যানেজমেন্টের ইয়ে করতে হবে, ডিজাস্টার মেডিসিনের কথা জিজ্ঞেস করতে হবে, প্যান্ডেমিক প্রিপেয়ারনেস এর কথা হয়তো বা ডিগ্রি আছে, সাবজেক্ট আছে, এগুলোতে বিষয় যদি তুমি ডাক্তারি, কিন্তু ওইটা যদি মনের মধ্যে থাকে যে আচ্ছা কোনো মতে একটা পাবলিক হেলথ বিষয়ক একটা সাবজেক্টের আমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে আসলাম, আইসে সেরা এখানে আবার ওই ক্লিনিক্যাল সাবজেক্টে যাব, that would not be a good planning. এটা করার কোনো মানে নাই। মানে ছেলে মেয়েদের, ওই ডাক্তারি ছেলে মেয়েদের প্রথম অবস্থাতে তাদের সিদ্ধান্ত নেওয়াটাই খুব ডিফিকাল্ট হয় যে আমি কি ক্লিনিক্যাল সাইডেই থাকবো নাকি পাবলিক হেলথে যাব, কারণ দুটো একসঙ্গে করা যাবে না। কারণ ক্লিনিক্যাল সাবজেক্টে এফসিপিএস করা এবং এমডি করা, এইগুলোর জন্য এমএস করা, এইগুলোর জন্য আলাদা রকমের অ্যাটেনশন দিতে হয়। আবার ওই এমপিএইচ করা আর এই যে এখন মুক্তাদির যে বিষয়ে পড়াশোনা করতেছে এটার জন্য আলাদা অ্যাটেনশন দিতে হয়। তো মানে আমাদেরকে প্রথমেই ডিসাইড করতে হবে যে কোন দিকে যেতে চাই। তো সেই জন্য সেটা আগে বুঝে আমাদের ইয়ে করতে হবে। আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করব, মানে এই আলোচনাটা শেষ করব, তাই সেইখানে আমি তাসনিমা, আমাদের এইচএনওর সে ট্রেনিং এর কোঅর্ডিনেটর এবং রিসার্চেরও কাজ করে, তুমি একটু ভোট অফ থ্যাঙ্কস দিবা তাসনিমা। থ্যাংক ইউ স্যার এবং ভাইয়াকে যারা এতক্ষণ সময় আমাদেরকে দিল, এবং খুবই আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে খুবই একটা ফ্রুটফুল সেশন ছিল। আমি বিদেশে পড়াশোনা করতে যেতে চাই না, কিন্তু আমার জন্য তারপরেও হচ্ছে ফ্রুটফুল একটা সেশন ছিল। আর যারা যে কোশ্চেন গুলো করেছে, আমরা রেগুলারলি এই কোশ্চেন গুলো শুনি। আমাদের হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশনের একটা উইংস আছে যারা হচ্ছে এই সাপোর্ট গুলো দিয়ে থাকে। আর যে ভাই একটা কথা বলতেছিল আজকে, মানে বেশ জোরালো ভাবে লাস্টের দিকে এসে, যে রিসার্চ করতে হবে এবং রিসার্চের সাথে ইনভলভেন্স থাকতে হবে। তো সবার জ্ঞাতার্থে আমি একটু জানায় রাখতে চাই যে হেলথ এন্ড নিউট্রিশন অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের রিসার্চ
করে তারা, এবং রিসার্চের বেসিক যে কোর্স আছে এটাও আমাদের আছে। আমি এটার ফ্লায়ারটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি, কেউ যদি ইন্টারেস্টেড হয় আমাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবে। প্লাস কেউ যদি আমাদের সাথে রিসার্চ করতে চায় সেটারও অপশন আছে, এখানে আমাদের এই অপশনটাও আছে। আমরা স্যারের নেতৃত্ব বিভিন্ন ধরনের রিসার্চ করে থাকি। তো কেউ যদি আমাদের সাথে কোলাবোরেটলি কোনো কাজ করতে চান, কোনো কোর্স করতে চান, মোস্ট ওয়েলকাম। আর আমাদের এই সেশনটা কিরকম ছিল আপনারা যদি আমাদেরকে একটু কাইন্ডলি, আমরা যে মেইলটা করেছিলাম আপনাদেরকে সেটার মাধ্যমে একটা রিভিউ দেন, সেক্ষেত্রে আমরা আরো বেশি করে এই সেশনগুলো অ্যারেঞ্জ করতে পারবো। এটা হতে পারে অ্যাব্রোডে হায়ার স্টাডিজ নিয়ে, এমন বিভিন্ন টপিকস এর উপরে হতে পারে। তো আপনারা যদি আপনাদের প্রেফারেন্স গুলো জানান, আমরা এটাকে সিরিজ প্রোগ্রাম করব বলেই প্ল্যান করেছি। তো আপনাদের সাজেশন থাকলে সেটাও আমাদেরকে জানাতে পারেন। আর ফাইনালি সবাইকে থ্যাংক ইউ যে সবাই হচ্ছে এতক্ষণ সময় ধরে আমাদের বক্তব্য শোনার জন্য, ফয়সাল স্যার এতক্ষণ ধরে মডারেশন করার জন্য, এবং সুদূর সুইডেন থেকে হচ্ছে মুক্তাদির ভাই আমাদের সাথে জয়েন করার জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ইনশাআল্লাহ আগামী পর্বে নতুন কারোর সাথে আমাদের আবার একটা সেশন হতে যাচ্ছে, এবং মুক্তাদির ভাইয়ের কাছে কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ভাইয়ের কাছে করতে পারেন, এবং যারা মোটিভেশন লেটার, রেফারেন্স লেটার বিভিন্ন কিছু চাচ্ছেন, তো আপনারা যদি এটার ডিমান্ড আরো বেশি করেন তো আমরা এটার জন্য এক্সক্লুসিভলি অন্য কোনো সেশন করতে পারি, কোনো অসুবিধা নাই। টিল নাও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই বলে আমরা অনুষ্ঠানটা শেষ করছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।